ম্যাম, আসবো? হুম, আসুন। ম্যাম, এই ফাইলটি একটা সাইন লাগবে। রেখে যান, পরে করে দিব, হাতের কাজ শেষ করে। ঠিক আছে ম্যাম। কথাটা বলে ম্যামের কেবিন থেকে বেরিয়ে আসলাম। এসে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। এবার পরিচয় দিয়ে দিই, আমি রাসেল। পরিবারে আপন বলতে কেউ নেই। আমি যখন নিউ 10-এ পড়ি তখন একটা সড়ক দুর্ঘটনায় বাবা মা মারা যায়। বাবার রেখে যাওয়া বাড়িতে থাকি। আর যে টাকা রেখে গেছে সারা বছর খেলেও শেষ হবে না। পড়ালেখা শেষ করে এই অফিসে চাকরি করি আজ 2 মাস হলো। বাড়িতে একা একা ভালো লাগে না, তাই সময় কাটানোর জন্য চাকরি করি। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর কথা, আমাকে কখনো ভাই বলে ডাকবে না। আমরা দুজন সেম বয়সী। ঠিক আছে, বলবো না। আমিও ভালো আছি। ওকে, তাহলে কাজ করো, পরে কথা হবে। ওকে, ঠিক আছে। রাফি চলে গেল তার কেবিনে। আসলে একদিন রাফির বাবাকে একটা দুর্ঘটনা থেকে বাঁচিয়েছি, তারপর থেকে রাফি আমাকে ভাই বলে ডাকে। আর অফিসে চাকরি নিয়ে দিছে রাফি। তো যাই হোক, কাজ করতে করতে দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেল, তাই বসে না থেকে ক্যান্টিনে চলে গেলাম। খাবার খেয়ে এসে আবার কাজে লেগে গেলাম। কিছুক্ষণ পর পিয়ন এসে বলল, সাদিয়া ম্যাম না আমাকে ডেকেছে। আমি আর বসে না থেকে সাদিয়া ম্যামের কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ম্যাম আসবো? হুম, আসুন। ম্যাম আমাকে ডেকেছেন? আপনার ফাইলটা হয়ে গেছে। ধন্যবাদ ম্যাম, আমি এখন আসি। আচ্ছা, আপনাকে একটা কথা বলার ছিল। জি ম্যাম, বলুন। আপনার কাজগুলো অনেক ভালো। আপনি কারোর সাথে কথা বলেন না কেন? সারাদিন এরকম ঠান্ডা থাকেন কেন, জানতে পারি? আসলে ম্যাম আমি বেশি কথা পছন্দ করি না। কারণটা কি জানতে পারি? আসলে ম্যাম মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি এমন। মা বাবা যার নেই সেই বোঝে। বাস্তবতার কাছে আমরা সবাই পরাজিত। তবুও দিন শেষে রাতের আধারে কিছু কিছু স্মৃতি আমাদের তাড়া করে বেড়াই নিজের অজান্তেই। ও সরি, আসলে আমি জানতাম না তোমার পরিবারে কেউ নেই। না, কোনো সমস্যা নেই। আসলে আমি অফিসে আজ 15 দিন। তোমার মতো আমিও কাজের মধ্যে ডুবে থাকি, তাই কারোর সাথেই বেশি কথা বলতে পারি না। ও, তাহলে ম্যাম আমি এখন যেতে পারি? প্রথম কথা হলো আজ থেকে আমার নাম ধরে ডাকবে, আর দ্বিতীয় কথা হলো আমাকে তুমি করে বলবে, এবং আমার কেবিনে আসতে অনুমতি লাগবে না। এটা কি করে হয় ম্যাম? আপনি অফিসের বস, আমি সাধারণ কর্মচারী। অফিসের সব লোক কি বলবে, আমি পারবো না। অফিসের বস তুমি না আমি? আপনি। তাহলে আমি যেটা বললাম সেটাই করবে। সরি ম্যাম, আমি পারবো না। তুমি যদি না পারো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব। আমি যদি অফিসে চাকরি না করি তারপর আমি চলতে পারবো, কারণ বাবা মা যে সম্পদ রেখে গেছেন আমার বউ ছেলে খেলেও সারা জীবন চলে যাবে। তাহলে চাকরি করছো কেন? একা একা বাসায় ভালো লাগে না, তাই সময় কাটানোর জন্য আপনাদের অফিসে চাকরি নিলাম। ওকে, সমস্যা নেই, আমি রিজাইন লেটার পাঠিয়ে দিচ্ছি। সরি, আসলে রাগের মাথায় কি বলে ফেলেছি। তোমার কোথাও যেতে হবে না। মনে মনে বলল সাদিয়া। তুমি যদি আমার আসল পরিচয় পাও তাহলে এখন আমাকে জড়িয়ে ধরবে। ওকে ঠিক আছে, তাহলে আমি আসি ম্যাম। ওকে, যাও। আর কোনো কথা না বলে সাদিয়ার কেবিন থেকে বেরিয়ে আসলাম। নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে অফিসের টাইম শেষ হয়ে গেছে। অফিস থেকে বেরিয়ে এসে রাস্তায় দিয়ে হাঁটতে বাসায় যেতে লাগলাম, কারণ বাসা অফিসের কাছে 10 মিনিট লাগে হেঁটে যেতে। হঠাৎ ছোট একটা বাচ্চা মেয়ে এসে বলল, স্যার, আমাকে কয়টা টাকা দেন? আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা বাচ্চা মেয়ে। তোমার নাম কি? তিথি স্যার। তুমি টাকা দিয়ে কি করবে? আর তোমার মা বাবা কেউ নেই? স্যার, বাবা মারা গেছে অনেক দিন হয়েছে। মা মানুষের বাসায় কাজ করে সংসার চালায়, কিন্তু মা এখন অনেক অসুস্থ। ঔষধ কেনার টাকা নাই, তাই সবার কাছে ভিক্ষা চাইছিল আম্মুর ঔষধের জন্য। আচ্ছা, আমাকে তোমার বাসায় নিয়ে চলো। ঠিক আছে, চলুন। তিথি আমাকে তাদের বাসায় নিয়ে যেতে লাগলো। তিথির বয়স হবে 7 থেকে 8 বছরের মতো। এই বয়সে তারা খেলাধুলা করবে, কিন্তু পরিস্থিতির কারণে এসব করতে হয়। 15 মিনিট হাঁটার পর তিথি আমাকে একটা বস্তিতে নিয়ে গেল। একটা ভাঙা ঘরে নিয়ে গেল। ভিতরে ঢুকে দেখি তিথির আম্মু এলোমেলো ভাবে শুয়ে আছে। তিথি গিয়ে কাপড় ঠিক করে দিল। আম্মু, দেখো কে এসেছে। কে তুমি বাবা? আমার বাসা একটু কাছেই, আর আমার নাম রাসেল। পরিবারে আপন বলতে কেউ নেই। আপনার এখন কেমন লাগছে? গরিবের আর ভালো, দিন আনি দিন খাই। আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, আপনি যদি কিছু না মনে করেন। আমরা গরিব মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে কিভাবে যাব ডাক্তারের কাছে? আপনার কিছু করতে হবে না, আমি আপনার সব চিকিৎসা করাবো। কিন্তু
তুমি আমার জন্য এত কিছু কেন করছো? আমার আপন বলতে কেউ নেই। মনে করেন আপনার ছেলে আপনার চিকিৎসা করছে। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করো। তারপর একটা গাড়ি ভাড়া করে ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার ওনাকে দেখে কিছু ওষুধ লিখে দিল। একটা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমার বাসায় চলে আসলাম। এত বড় বাড়িতে তুমি থাকো? বাবা মা মারা যাওয়ার পর এই বাড়িতে আমি একা থাকি। আজ থেকে আপনি এই বাড়িতে থাকবেন আর তিথিকে স্কুলে ভর্তি করিয়ে দিব। তুমি আমাদের জন্য এত কিছু করছো? আমার কোনো ভাই বোন নেই। তিথিকে আমি নিজের বোন মনে করি। একটা কথা বলে রাখবেন? বলো বাবা। আজকে থেকে আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারি? তুমি আমাকে আম্মু বলে ডাকবে। আজকে থেকে আমার এক ছেলে এক মেয়ে। ওকে আম্মু, তুমি রেস্ট নাও। আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসি। ঠিক আছে, যাও। আমার বুড়িটার কিছু লাগবে? না ভাইয়া, তুমি আমাদের সাথে থাকলে আমার কিচ্ছু লাগবে না। আমি আমার মা বোনকে ছেড়ে কোথাও যাব না। আমি আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে এসে খাবার নিয়ে বাসায় চলে আসলাম। তারপর সবাই খাবার খেয়ে আম্মুকে ওষুধ খাইয়ে দিয়ে আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ কে যেন মুখে পানি মারলো। চোখ খুলে সামনে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউ নয়, তিথি। কিরে বুড়ি, মুখে পানি মারলি কেন? কয়টা বাজে খেয়াল আছে? তুমি না গতকাল বললে তোমার সকাল 9টায় অফিস আছে? তো এখন কয়টা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে দেখো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। আর একটু আগে ডাকবি না? তোমাকে আমি সেই সকাল থেকে ডাকছি, তোমার ওঠার কোনো নাম নেই, তাই মুখে পানি মারলাম। ঠিক আছে, তুই যা, আমি রেডি হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি কও। বলে তিথি রুম থেকে বেরিয়ে গেল। আমি বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। নিচে এসে আম্মুর রুমে গেলাম। আম্মু, এখন তোমার কেমন লাগছে? আগে থেকে অনেক ভালো। আম্মু, আজকে আমি অফিস থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়ে আসবো। আর তোমরা তো সকালে কিছুই খাও নাই। কে বলেছে কিছু খাইনি? তোর বন্ধু সকালে নাস্তা নিয়ে এসেছে। আমার বন্ধু মানে? ছেলেটার নাম যেন কি? ও হ্যাঁ, মনে পড়েছে, রাফি। তুই বলেছিস নাস্তা নিয়ে আসার জন্য, তাই সে নাস্তা দিয়ে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। তিথি, তুই আম্মুর সাথে থাকবি। আমি অফিস থেকে ছুটি নিয়ে কিছুক্ষণ পর চলে আসব। আচ্ছা ভাইয়া। আম্মু, আমি অফিসে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যাস। আমি আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম। প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। অফিসের ভিতরে ঢুকে নিজের কেবিনে গিয়ে বসলাম। তারপর 7 দিনের ছুটির একটা দরখাস্ত লিখলাম। লেখা শেষ করে সাদিয়ার কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ম্যাম, আসবো? আসো। ম্যাম, আমার কিছু দিনের জন্য ছুটি লাগবে। কয়দিনের জন্য? ম্যাম, 7 দিনের জন্য। ওকে। ম্যাম, জিজ্ঞেস করবেন না ছুটি কি জন্য? আমি সব জানি। মানে? তোমার মা অসুস্থ, তিনি ততদিন না সুস্থ হচ্ছে তুমি অফিসে আসতে পারবে না, তাই তো? আপনি কি করে জানলেন? কালকে বাসায় যাওয়ার টাইমে তোমাকে দেখলাম একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলতে। তারপর দেখলাম তুমি বাচ্চা মেয়েটির সাথে কোথায় যেন যাচ্ছ, তাই তোমার পেছনে পেছনে গিয়ে সব দেখলাম। তুমি অনেক বড় মনের মানুষ, রাস্তা থেকে তুলে এনে নিজের বাসায় রেখেছো এবং তার চিকিৎসা করছো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার মা বাবা নাই, তাই আল্লাহ আমাকে মা আর একটা আদরের বোন মিলিয়ে দিছে। দোয়া করি তুমি যেন তোমার মা বোনকে নিয়ে সুখে থাকতে পারো। ঠিক আছে ম্যাম, আমি এখন যাই। মা বোনের জন্য কিছু জামা কাপড় কিনতে হবে আর বাজার করে নিতে হবে। আচ্ছা রাসেল, আমার নাম ধরে কি ডাকা যায় না? তোমার মুখে ম্যাম ডাক শুনতে আমার একটুও ভালো লাগে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি এখন আসি। তোমার আম্মু সুস্থ না হওয়া পর্যন্ত তুমি অফিসে আসবে না। আর তোমার মোবাইল নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? তোমার আম্মুর খোঁজ খবর নিব। ঠিক আছে, নেন। 017, এটা আমার নাম্বার। ঠিক আছে, যাও। আমি আর কোনো কথা না বলে সাদিয়ার কেবিন থেকে বেরিয়ে এসে নিজের কেবিনে গেলাম। আমার ব্যাগটা হাতে নিয়ে বের হতে রাফির সাথে দেখা হলো। তোর সাথে দেখা হয়ে গেছে, আমি আরও তোর কাছে যেতেছিলাম। আমি জানি কি জন্য দেখা করবি। আসলে সাদিয়া ম্যাম আমাকে বলেছে তোর বাসায় নাস্তা নিয়ে যেতে। কি সাদিয়া? সে কি জন্য আমার বাসায় নাস্তা পাঠিয়েছে? সেটা ম্যাম ভালো জানে। আচ্ছা, এখন আমাকে মার্কেটে যেতে হবে, পরে কথা বলবো। বলে আমি অফিস থেকে বাহিরে এসে একটা রিক্সা নিয়ে মার্কেটে চলে গেলাম। আম্মুর জন্য কয়েকটা শাড়ি আর বোনের কয়টা
জামা নিলাম। মার্কেট থেকে বেরিয়ে আসতে চোখের সামনে আইসক্রিমের দোকান পড়লো। বোনের জন্য এক কার্টন নিয়ে নিলাম, কারণ ফ্রিজ রেখে খেতে পারবে। আর চকলেট নিয়ে নিলাম। আর কিছু কাঁচা বাজার নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। তিথি এসে দরজা খুলে দিল। ভাইয়া, তোমার হাতে এত কিছু কি? তোর জন্য আর আম্মুর জন্য কিছু জামা কাপড় নিয়ে আসলাম। ও আচ্ছা, আমার কাছে কিছু দাও। তিথি আমার থেকে জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকলো। আমি তার সাথে ঢুকলাম। আর এইদিকে সাদিয়া। না, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অনেক বছর তোমার জন্য অপেক্ষা করেছি। আজকে আব্বুকে বলে সব ঠিক করতে হবে। তাই আর দেরি না করে বাসায় চলে গেল। কলিং বেল চাপ দিল, বুয়া এসে দরজা খুলে দিল। সাদিয়া ডাইরেক্ট তার মা বাবার রুমে চলে গেল। কি রে মা, অফিস থেকে আজকে এত তাড়াতাড়ি চলে আসছিস? শরীর খারাপ নাকি? না মা, আমি ঠিক আছি। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আজকে প্রায় 16 দিন হয়ে গেছে খোরা আমার প্রতি কোনো ভালোবাসা দেখছি না। আমি আর পারছি না আব্বু। আমি ওর জন্য এত বছর অপেক্ষা করছি, কিন্তু সে আমাকে কোনো পাত্তাই দেয় না। তাকে দেখলে আমার সব কাজ বন্ধ হয়ে যায়। তুই কার সাথে কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার? আবার রাসেলের কথা বলছি। ও এ কথা, ঠিক আছে, আমি তার সাথে কথা বলে দেখি সে কি বলে। ও কি বলে না বলে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি ওকে না পেলে আমি কি করব আমি নিজে জানি না। বলে রুম থেকে বেরিয়ে গেল। তুমি এখন কি করবে? ও কি বলে গেছে তুমি শুনছো? সবই তো শুনলাম, কিন্তু রাসেল কি রাজি হবে? আমি বলি কি, তুমি রাসেলকে সব সত্যি বলে দাও। আমার মনে হয় সে সত্যিটা জানতে পারলে রাজি হবে। ঠিক আছে, আমি তার সাথে কথা বলে দেখি। আর এদিকে আমি। বাবা, এত কিছু আনার কি দরকার ছিল? খালি খালি টাকা নষ্ট। আমার যা কিছু আছে সব কিছু তোমার। আমি এত কিছু দিয়ে কি করব? আমি তোমার মতো মা পেয়েছি, ছোট একটা কলিজার বোন পেয়েছি। আমার আর কিছু চাই না। পাগল ছেলে বলে কি? আমরা সব সময় তোর পাশে আছি। ও আমার তো মনে নেই। আমার বুড়ির জন্য আইসক্রিম নিয়ে আসলাম আর চকলেট। কি? আইসক্রিম, চকলেট? বুড়ি, ব্যাগে রাখা আছে। আর ফ্রিজ রেখে খাবি। আমার ভাইয়া অনেক ভালো। আম্মু তুমি শুয়ে থাকো, আমি খাবার রান্না করে আসি। আমি রান্না করব, তুই গিয়ে কিছুক্ষণ রেস্ট নে। না আম্মু, তুমি অসুস্থ, আগে সুস্থ হও তারপর রান্না করে খাওয়াবে। আমি এখন সুস্থ আছি, তুই রুমে যা, আমি রান্না করছি। আমি তোমাকে এই শরীর নিয়ে পাকঘরে যেতে দিব না। আমি রান্না করছি, তুমি শুয়ে থাকো বলে রুম থেকে বেরিয়ে আসলাম। পাগল ছেলে একটা। তারপর পাকঘরে এসে রান্না করা শুরু করলাম। কিছুক্ষণ পর পাগলিটা এসে আমাকে সাহায্য করতে লাগলো। দুই ভাই বোন মিলে রান্না শেষ করলাম। রান্না শেষ করে ফ্রেশ হয়ে সবাই মিলে খাবার খেয়ে আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি সাদিয়ার আব্বু ফোন দিছে। কেমন আছেন স্যার? আমি অনেক ভালো আছি। তা হঠাৎ করে আমাকে ফোন দিলেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি সন্ধ্যায় একটু আমার বাসায় আসবে? ঠিক আছে স্যার বলে ফোন কেটে দিলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আম্মুর রুমে গেলাম। আম্মু, আমি একটু বসের বাসায় যাচ্ছি। হঠাৎ বসের বাসায় কেন? জানি না আম্মু, ফোন দিয়ে বললো ওনার বাসায় যাওয়ার জন্য। ঠিক আছে বাবা, সাবধানে যাস। আচ্ছা আম্মু বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। একটা রিক্সা নিয়ে বসের বাসায় চলে আসলাম। আসলে আমি বসের বাসায় আরও 2 বার এসেছি কিছু ফাইল সাইন করার জন্য। তো যাই হোক, 30 মিনিট পর বসের বাসায় পৌঁছে গেলাম। রিক্সা ভাড়া দিয়ে ভিতরে ঢুকলাম। কলিং বেল চাপ দিলাম। বুয়া এসে দরজা খুলে দিল। আমি বাসার ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি বস কফি খাচ্ছে আর পেপার পড়ছে। আমি ওনার সামনে গিয়ে সালাম দিয়ে বললাম, কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি অনেক ভালো আছি। তা কি জন্য আমাকে ডেকেছেন? আসলে তোমার সাথে কিছু কথা আছে। তুমি আমার সাথে রুমে চলো। ঠিক আছে চলুন। তারপর আমি আর স্যার ওনার রুমে গেলাম। তখন স্যার বলল, তোমাকে এখানে কেন ডেকেছি তুমি জানো? না স্যার, কেন ডেকেছেন? তুমি আমাকে চিনো আমি কে? আপনি আমার অফিসের বস। আর কি চিনার আছে? আমি হচ্ছি তোমার বাবার বন্ধু আশরাফ চৌধুরী। তোমার বাবার সাথে কিছু কথা কাটাকাটি নিয়ে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আর তুমি দেশের বাইরে ছিলে, এই কারণে আমাকে চিনতে পারো নাই। আর সাদেকে তুমি চিনো? আমি ওকে চিনি। চিনো মানে কিভাবে? আমি শুধু ওকে না, আপনাকেও চিনি। যে আমার মা বাবার খুনি, তাকে আমি কি করে না চিনি? বিশ্বাস করো, আমি তোমার মা বাবাকে
খুন করি নাই। আমি কিভাবে বিশ্বাস করব আপনি খুন করেন নাই? তোমার বাবার সাথে যে কথা নিয়ে কাটাকাটি হয়েছে ওইখানে আমারই ভুল ছিল, কারণ আমি আমার ম্যানেজারের কথা বিশ্বাস করে তোমার বাবার সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলেছি। আসলে ওখানে ম্যানেজারের দোষ ছিল, তাই ওই দিন ভুল বোঝাবুঝি ভাঙতে আমি তোমার বাবার সাথে দেখা করতে তোমাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি অনেক মানুষ, ভিতরে গিয়ে দেখি তোমার বাবা মার লাশ। তাহলে আমার বাবা মাকে মেরেছে কে? তোমার বাবা মাকে মেরেছে আমার অফিসের ম্যানেজার। সে আমার বাবা মাকে কেন মারবে? আসলে সে আমার অফিসের সব কথা আরেকটা অফিসের সাথে শেয়ার করত। তোমার বাবা সবকিছু জেনে যায়। তারপর ম্যানেজার তোমার বাবার নামে আমার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। আমি তার কথা বিশ্বাস করে তোমার বাবার সাথে কথা কাটাকাটি হয়। তারপর আমাদের দুজনের মাঝে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এর কিছুদিন পরে জানতে পারি এসব কিছু ম্যানেজারের সাজানো নাটক ছিল। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি তোমার বাবা মাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এখন ম্যানেজার কোথায়? তারপর ম্যানেজারকে পুলিশের কাছে ধরিয়ে দিই। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনার অফিসে জয়েন করছি আপনাদের পুরো পরিবারকে মারার জন্য। আসলে আমি সত্যিটা জানতে পারি নাই। তোমার জায়গায় থাকলে আমিও তাই করতাম। আমার একটা কথা রাখবে? কি কথা বলুন? আমি আপনার সব কথা রাখবো। তুমি সাদিয়াকে বিয়ে করো। মেয়েটা তোমাকে সেই ছোটকাল থেকেই ভালোবাসে। তোমাকে কাছে পাওয়ার জন্য সে অফিসে জয়েন করে, কিন্তু তোমার মন পায় না। সে তোমাকে দেখলে ঠিক থাকতে পারে না। ঠিক আছে আঙ্কেল, আপনি যা বলবেন তাই হবে। আমি জানি তুমি না করবে না। তাহলে আগামী শুক্রবার তোমাদের বিয়ে। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, সাদিয়া কোথায়? প্রথম কথা হলো আমাকে আঙ্কেল বলা যাবে না। আজকে থেকে বাবা বলে ডাকবে। ঠিক আছে বাবা। যাও, রুম থেকে বেরিয়ে হাতের ডান পাশে রুমটা সাদিয়ার। ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে সাদিয়ার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি সাদিয়া মোবাইলে কি যেন দেখছে। পেতনি কেমন আছো? ছোটকালে আমি সাদিয়াকে পেতনি বলে ডাকতাম। আমার মুখে পেতনি ডাক শুনে সাদিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরলো, কপালে গালে চুমু দিতে লাগলো আর কান্না করে দিল। এই পেতনি, কান্না করছো কেন? তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমাকে অনেক আগে থেকেই চিনতে পারছি। কিছু ভুল ধারণার কারণে দূরে সরেছিলাম। কি ভুল? সেটা তোমার না জানলেও চলবে। এখন আমাকে একটা কিস করো। আমি পারবো না, তোমার জিনিস তুমি করো। বলতে দেরি ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। সারা জীবন জমানো কিস একসাথে দিতে লাগলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। এমন ভাবে কেউ কিস করে? আরেকটু হলে তো এমন কথা কখনো মুখ দিয়ে বের করবে না। ওকে, আর বলবো না। এখন আমাকে বুকে জড়িয়ে রাখো। সাদিয়াকে বুকে জড়িয়ে নিলাম। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের পাওনা দিয়ে তারপর ভিতরে যাবে। ঠিক বলেছ তুমি, পাওনা না পাওয়া পর্যন্ত ভিতরে ঢুকতে দিচ্ছি না। তা কত দিতে হবে? বেশি না, 10,000 টাকা দিলে হবে। এত টাকা আর কিছু কম হয় না? ঠিক আছে, তাহলে 15,000 টাকা। না না, আগেরটাই ভালো। তারপর 10,000 টাকা দিয়ে রুমের ভিতরে ঢুকলাম। রুমে ঢুকে দেখি সাদিয়া খাটেনি। ওমা, আমার বউ গেল কোথায়? বউ, ও বউ কোথায়? হঠাৎ দেখি বারান্দায় থেকে বেরিয়ে আসলো। হাতে দেখি একটা ফাইল। এই নাও, এই ফাইলটি রাতের মধ্যে করে দিবে। কি? বাসর ঘরে অফিসের কাজ করব? তাহলে বাসর করব কোন সময়? এটা তোমার শাস্তি। এত দেরি করে কেন আসলে? আমি কি ইচ্ছে করে দেরি করছি নাকি? দরজায় রাফি আর প্রিয়া আমাকে দেরি করিয়েছে। আমি এত কিছু শুনতে চাই না, যা বলেছি তাই করতে হবে। আজকে এত বড় শাস্তি না দিলে হয় না? না, হয় না। আমি কোনো কথা না বলে ফাইলটা নিয়ে টেবিলে বসলাম। ফাইলটা খুলে আমি তো অবাক হয়ে গেলাম। দেখি একটা গোলাপ ফুল আর একটা কাগজে লেখা আছে আমাকে প্রপোজ করতে হবে, তাহলে শাস্তি মাফ হয়ে যাবে। আমি আর দেরি না করে গোলাপ ফুলটা নিয়ে সাদিয়াকে বিছানায় বসিয়ে বলতে লাগলাম, চারপাশে যত পুষ্প ঝরুক, না পাওয়া স্বর্গের ফুল সে যে তুমি। চারপাশে যত জ্যোৎস্না ঝরুক, না দেখা পূর্ণ পূর্ণিমা সেও তুমি। তুমি না থাকলে আর কে নেবে উচ্ছ্বসিত কথার ভেলায় অপরূপ অন্য আকাশের রথে। চারপাশে যত শব্দ বাজুক, না শোনা শুদ্ধ স্বর সেও তুমি। আমি তোমাকে ভালোবাসি সাদিয়া। সাদিয়া আমার থেকে ফুলটা নিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। দুজনে বিছানায় ছড়িয়ে ধরে কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম অজানা রাজ্যে। আর ভিতরে যাওয়া লাগবে না, আমি এখনো সিঙ্গেল। এখন আমি অফিসের কাজে বিজি থাকি আর সাদিয়ার সংসার সামলাই। আর তিথিকে স্কুলে ভর্তি করিয়ে দিছি। এখন আমাদের পরিবার অনেক সুখে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।